খতনা করা আওয়ামী লীগ আসতে হবে। যে আওয়ামী লীগের মুসলমানই হয় নাই, এই আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ শেখ পরিবারের রক্ত এত দূষিত হয়ে গেছে, বুড়িগঙ্গার পানির থেকে ওটা খারাপ। আরে এমন বাংলাদেশকে চেয়েছিলাম যেখানে আওয়ামী লীগ থাকবে না। এই জন্য কি যুদ্ধ করেছিলাম যেখানে শেখ মুজিব থাকবে না। মানে এই এই যে সুশীল, এই সুশীলতা, এই সুশীলতা কিন্তু ফ্যাসিবাদ, মাথায় রাখতে হবে। রাষ্ট্র কেমন হবে, পলিসি কেমন হবে, তার নির্ধারক তো দিন শেষে পলিটিশিয়ানরাই। আমাদের এখন কথা বলবেন আইনজীবী এবং রাজনীতিবিদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। গণহত্যার বিচারের একটা তিনটা পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে অফকোর্স জুডিশিয়াল পার্সপেক্টিভ, আমার বোন সঞ্জিদা যেটা বলেছে, যে বিচার করা ফৌজদারি অপরাধ যেগুলো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ যেগুলো মানবাধিকার লঙ্ঘন হয়েছে। দ্বিতীয় পার্সপেক্টিভ হচ্ছে পলিটিক্যাল জাস্টিস, যেখানে রাজনীতির মোড়কে অনেকগুলো অন্যায় হয়েছে। থার্ড হচ্ছে কালচারাল জাস্টিস, যে আমার জাতিসত্তার পরিচয়, আমার মর্যাদা, আমার আকাঙ্ক্ষার উপরে অবিচার করা হয়েছে। আমি কে এটা বলতে দেওয়া হয় নাই, আমি কি চাই সেটা শুনতে দেওয়া হয় নাই, আমি কিভাবে ভোট দিব সেটা আমাকে করতে দেওয়া হয় নাই। তো আমার কালচারাল একটা জাস্টিসের জায়গা আছে। তো প্রথম জায়গা হচ্ছে জুডিশিয়াল প্রসেস নিয়ে আমি ইতিমধ্যে পাবলিকলি অনেক জায়গাতে কথা বলেছি, গণতদন্ত কমিশনের কথা বলেছি, অ্যাডভাইজারদেরকে বলেছি যে হাউ ইট ক্যান বি ম্যাটেরিয়ালাইজড। এবং আপনারা সোশ্যাল মিডিয়া ফলো করলে হয়তো আমি এটা রিপিট করব না। এটার আধা মিনিট 1 মিনিটের বক্তব্য হচ্ছে যে আমি বারবারই বলেছি যে এটা একটা গণতদন্ত কমিশন হতে হবে, পাবলিক হইতে হবে। আমেরিকাতে, ব্রিটেনে যেগুলো কংগ্রেশনাল হিয়ারিং আছে, সিনেট হিয়ারিং আছে, এই মডেল এটা হতে হবে। এবং এটার ফরমেশনটা খুব পরিষ্কার, একটা কাঠামো আছে অলরেডি দুনিয়াতে। এটা 1-2 ঘন্টার ব্যাপার, সিদ্ধান্ত নিয়ে এটা সেট আপ করা যাবে। আমাদের সংসদ ভবনে প্রচুর স্ট্যান্ডিং কমিটি রুম খালি পড়ে আছে। আপনি 1টা 2টা স্ট্যান্ডিং কমিটি রুম খালি যদি একাত্র করে ফেলেন, এবং সেখানে ভ্যারাইটিস টাইপের লোক থাকতে হবে। আইন জানে এমন মানুষ থাকতে হবে, ফরেন্সিক এভিডেন্স বোঝে তেমন মানুষ থাকতে হবে, আর্ম ফোর্সেসের লোক থাকতে হবে। 7.62 ব্যারেল, এটা সাইজ কতটুকু, কত দূর থেকে মারলে এক গুলিতে কজনকে মারা যাবে সেটা বুঝবে এমন মানুষ থাকতে হবে। ভিকটিম ফ্যামিলি নিয়ে যারা ক্যাম্পেইন করছে, আমার ছোট বোনের মতো, তুলির মতো, এরকম মানুষ থাকতে হবে। তাদের দুঃখ কষ্টগুলো শোনার, বোঝার মতো জায়গা যাদের আছে। সাইকিয়াট্রিস্ট থাকতে হবে। ট্রমা মধ্য দিয়ে যারা গত 15-16 বছর গেছেন, এই ফ্যামিলিগুলোর সাথে আমরা যারা ক্যাম্পেইন করেছি, মানে এটা এটা মানে এটা মানে কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না যে পুলিশের হেনস্থা তো একটা দিকে আছে, আমাদেরকে যে পরিমাণ হেনস্থা করেছে, আর ফ্যামিলিগুলোকে যে পরিমাণ হেনস্থা করে। মিছিলে কেন আসছে, মানববন্ধনে কেন আসছে, মানে তাদের যে একটা 16 বছরের পারসিস্টেন্ট ট্রমার মধ্য দিয়ে যারা গেছেন, এই ট্রমাটা বোঝার জন্য একটা সাইকিয়াট্রিস্ট দরকার। ওখানে ওই প্যানেলে ডাক্তার থাকতে হবে। মর্গে লাশ কিভাবে বিকৃত করা হয়েছে, কিভাবে মেডিকেল থেকে, অধিদপ্তর থেকে বলে দেওয়া হয়েছে যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে তাদের ওই রিপোর্টে লিখে দিতে হবে যে সর্দি, কাশি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এইটা সেটা লিখে দিতে হবে। এই ফোন কল গুলো বলে দেওয়া হয়েছে সকল রেকর্ড ধ্বংস করে ফেলতে। তো এই কনভারসেশনের সাথে যারা সাক্ষী ছিলেন তাদেরকে এই প্যানেলে অন্তর্ভুক্ত করতে হবে। 10-12 জন বড় প্যানেল বসবে। এটার একটা ওয়েবসাইট থাকতে হবে, যে কেউ, যে কোনো নাগরিক নিবন্ধন করে এখানে সাক্ষ্য দিতে পারবে, লিখিত অথবা সরাসরি এসে। তো এই প্রসেসটা ফলো করলে অনেকগুলো কাজ একসাথে সহজ হয়ে যাবে। এবং এটা লাইভ সম্প্রচার হতে হবে বিটিভি সংসদ থেকে। সারা দেশের মানুষ জানতে হবে যে এখানে কিছু একটা হচ্ছে। যেমন ধরেন 2টা কমিশনের উদাহরণ দেই। আইসিটিতে চিফ প্রসিকিউটর আছে, আপনারা জানেন যে উনি কি করছেন। আবার গুম কমিশন একটা করে দিয়েছে, গুম খুনের এই বিচার আচার দেখাশোনা করা। এখানে প্রায় 700 না 400 রিপোর্ট এখানে অলরেডি পড়েছে, বাট নোবডি নোজ। তো প্রশ্ন হচ্ছে যে আপনি যে কাজ করছেন, এইটা যাদের জন্য করছেন তাদেরকে জানতে হবে। এটা একটা পাবলিক কমিশন, এই জন্য আমি বলছি যে এভরিথিং হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট। আগামীকালকে জিয়াউল হাসানকে এখানে নিয়ে আসা হবে, এটা 24 ঘন্টা আগে, 48 ঘন্টা আগে মানুষকে জানতে হবে, স্কেডিউল দিয়ে দিতে হবে। এটা কংগ্রেসে আছে, এটা সিনেটে আছে, এটা ব্রিটিশ পার্লামেন্টে আছে, যে আগামীকালকে, পরশু দিনের স্কেডিউল কি, কাকে কোন সময় গ্রিল করা হবে। জেল থেকে নিয়ে আসতে হবে, এখানে এনে গ্রিল করতে হবে, পাবলিককে গ্রিল করতে হবে, এবং মানুষকে জানতে হবে। এবং ওখানে কোশ্চেন পোজ করতে হবে যে নাগরিক, আমি চাই জিয়াউল হাসানকে আপনি এই প্রশ্নটা করেন, প্রশ্ন সাবমিট করার স্পেস থাকতে হবে। তো এই রকম একটা ফরম্যাটেড গণতদন্ত কমিশন যদি না করা যায়, তাহলে যেটা হবে, অনেক কিছু মিসিং হয়ে যাবে।
দেখেন কত কিছু মিসিং হয়ে গেছে। বিটিভিতে আগুন লাগছে, আপনারা জানেন, একটা আগুনের নাটক লাগছে। এটা তো নাটক, এটা আপাদমস্তক ঘটনা আমি জানি, ওটা আরেকদিন বলবো আপনাদেরকে। এই নাটকের প্রধানতম উদ্দেশ্য ছিল আর্কাইভটাকে ধ্বংস করা, নষ্ট করা। আপনি দেখবেন যে বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরের বিভিন্ন রুম ইনট্যাক্ট, পরের রুমটা ভেঙে ফেলছে। এখন আমরা তো ছাত্র রাজনীতি করছি না, আমরা তো মারামারি করছি। মারামারির সময় তো ঢিলাটা ওরে মারা যাবে, ওরে মারা যাবে না, ওরে মারা যাবে, ওরে মারা যাবে না, এইভাবে তো মারামারি হয় না প্ল্যান করে, যদি আনলেস কেউ প্ল্যান করে করে। এটা করতে পারে যদি মতো শুধু আপনি প্ল্যান্ড অ্যাসাসিনেশন করেন, যে আপনি পুরো ক্রাউড থেকে একজনকে শুট করতেছেন। তো পুরো বিটিভির আর্কাইভটা ধ্বংস করে দিয়েছে, এবং আর্কাইভের আশেপাশে অনেক কিছু ইন্ট্যাক্ট আছে। আর্কাইভ কেন ধ্বংস করেছে? কারণ বাংলাদেশের যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, সরকারের প্রত্যেকটা মিটিং এর রেকর্ড বিটিভির কাছে আছে, আর কোনো টেলিভিশনের কাছে নাই, আর কারো কাছে নাই। হাসিনা প্রত্যেকটা মিটিং এ তার সভাসদ, চাকর বাকর, জগৎ শেঠ, মির্জাফরদের নিয়ে কি কি আলাপ করেছে, ওটা পুরো প্রতিটা ডকুমেন্টেশন শুধুমাত্র বিটিভির কাছে আছে। পুরো আর্কাইভ ধ্বংস করে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে প্রত্যেকটা হাসপাতালে মর্গ রিলেটেড, এএনই রিলেটেড যত ডকুমেন্টেশন আছে সব ধ্বংস করে দিতে, এবং দিয়েছে অধিকাংশ হাসপাতালে জুলাই আগস্টের ইমার্জেন্সির ডকুমেন্ট নাই। যেগুলো আছে এগুলো সর্দি কাশির কফ, এগুলো সেগুলো হাবিজাবি আছে। তাহলে ফরেনসিক এভিডেন্সের এই যে একটা বড় জায়গা আপনার মিসিং হয়ে গেল, গণকবর। বারবার বলছে, একজন উপদেষ্টা এখন পর্যন্ত যায় নাই। জুরাইনে, রায়ের বাজারে বুদ্ধিজীবী গোরস্থানে তো আমি নিজে গেছি, আমি গিয়ে ভিজিট করে আসছি। যে লেন্থের গণকবর দেখলাম, এবং ওখানকার কবরস্থানের খাদেমরা যেটা বলেছে যে কোন কোন স্পেসে 3 জন 5 জন 4 জন করে ডাম্প করছে, তাতে 200-250 লোকের গণকবর ওখানে থাকার কথা ন্যূনতম। যে স্পেসটা আমি দেখলাম ঘুরে, মিনিমাম 10-12 মিনিট হাঁটতে হয়েছে আমাকে। আমি কিন্তু খুব ফাস্ট হাঁটতে পারি, আমি 13 মিনিটে 1 কিলোমিটার হাঁটতে পারি। তো এই লেন্থের একটা জায়গা গণকবর দিয়ে ফেলছে, এবং আপনারা জানেন যে এটা মানে আমাদের ক্লাইমেটের কারণে বৃষ্টি হচ্ছে, মাটি সফট, আপনার ফরেনসিক এভিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে। আপনি এবং নোবডি কেয়ারস অ্যাবাউট ইট। একজন উপদেষ্টা দেখতেও যায় নাই, এটাতে কি হয়েছে সেটা নিয়েও কেউ বদার্ড না। জুরাইনে একই অবস্থা। আঞ্জুমান মফিদুল ইসলাম বলেছে তারা অনেক লাশ দাফন করেছে। ডিএমপির ফরেনসিক এভিডেন্সের আলাদা যারা ওই যে ডোম টাইপের লোকজন আছে, যারা ওখানে কাটাছেড়া করে, রিপোর্ট লেখে, এই লোকগুলোর ওখান থেকে অনেক কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশের এক কর্মকর্তা আমাকে বলেছে। তো গণতদন্ত কমিশন করলে যেটা হবে সেটা হচ্ছে এই যে নিটিগ্রিটি জায়গাগুলো, এগুলো মিসিং হবে না। যেহেতু ট্রান্সপারেন্ট, যে কেউ গোপনে নিবন্ধন করে নাম দিয়ে একটা এভিডেন্স ওখানে পাঠিয়ে দিতে পারবে, এভরিথিং উইল বি ট্রান্সপারেন্ট। সো এই গণতদন্ত কমিশনের ফরম্যাটে না গেলে যেটা হবে, বিচারটা সফিস্টিকেশনটা রক্ষা করে করা যাবে না। এই বিচারটাকে বিব্রত করবার একটা স্পেস খালি রাখা হবে। তখন পরবর্তীতে যে দেখেন লবিস্ট নিয়োগ করেছে, ওই লবিস্টটা তখন আবার এই বিচার ব্যবস্থাকে তখন প্রশ্ন করবে। তাহলে আপনি তথ্য গোপন করছেন, এভিডেন্স গোপন করছেন, বিচারটা স্বচ্ছ হবে না, প্রসিডিউরাল লুপল থাকবে। অনলি দেন বিচারটা স্বচ্ছ হয়নি বলে তখন আপনি ক্যাম্পেইন করতে পারবেন। তাহলে জয় যে $2 লক্ষ অলরেডি পে করেছে, ফার্স্ট পার্সন, তো টাকা পাইছে কোথায়? ও তো একটা বেকার ছেলে, ও তো কিছু করিডোরে খায় না, কুত্তা পালে শুধু। অনেকগুলা কুত্তা আছে, ওর অনেকগুলা বাড়ি আছে, আর কুত্তা পালে। তো কুত্তা পালার লোক ও টাকা পায় কই? কুত্তা যেগুলো পালে দেখলাম অনেক এক্সপেন্সিভ কুত্তা এগুলা। এই জায়গাতে হইলে এই জুডিশিয়াল গণহত্যার প্রথম জায়গাটা হচ্ছে জুডিশিয়াল। এবং এই কমিশনটা কি করবে, একটা কেসের হিয়ারিং এর পরে সে বুঝবে যে এই ফাইলটা কি আমি মায়ের ডাকে রেফার করে দিব, তাহলে মায়ের ডাক বাকি কাজটা করবে, এটা গুম কমিশনে চলে যাবে। এই ফাইলটা কি আমি জুলাই আগস্ট ফাউন্ডেশনে রেফার করে দেব, যেখানে কিছু টাকা পয়সা আহতদেরকে পুনর্বাসন করতে হবে। এই ফাইলটা কি আমি সিআইডি কে রেফার করে দেব, তখন সিআইডি এটা ফলো আপ করবে। এই ফাইলটা কি আমি কোর্টকে, ম্যাজিস্ট্রেট কোর্টকে বলবো তুমি একটা মামলা নাও, মামলা নিয়ে এটা প্রসিড করো। তাহলে ওই কমিশন যেটা করবে, এইটার ফার্দার ফলো আপ কাজগুলো জাতির পক্ষ থেকে সে করতে পারবে, এবং এটা ট্রান্সপারেন্ট হবে, সবাই জানবে যে আজকের মিনিটস কি, বাংলাতে, ইংলিশে, প্রসিডিংস সবকিছু থাকবে ওখানে। এই প্রসেসে না গেলে বাংলাদেশের নৃশংসতম গণহত্যার নামে যেটা হয়ে গেছে সেটাকে আমরা ধরে রাখতে পারবো না, সেটাকে আমরা আর্কাইভ করতে পারবো না। আর্কাইভের পারহ্যাপস হলোকস্ট খুব ভালো এক্সাম্পল না আমাদের জন্য, আমরা জায়নিস্টদেরকে পছন্দ করি না, কিন্তু জায়নিস্টরা যেটা ব্রিলিয়ান্টলি করেছে সেটা হচ্ছে
ব্যবসাটা কিভাবে করতে হয় একটা ঘটনাকে বিক্রি করে, এই কাজটা তারা ভালোভাবে করেছে এবং অত্যন্ত প্রফেশনালি করেছে। অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি আপনারা হয়তো অনেকে পড়ছেন দেখছেন। একটা ভুয়া জিনিস, জানলা দিয়ে থাকা ছিলাম আজকে, 3টা গাড়ি আসলো, 4জন সোলজার নামলো, ওই বিল্ডিং এ ঢুকলো, এইটা দিয়ে নাটক বানাইছে, সিনেমা বানাইছে, কার্টুন বানাইছে, ফিল্ম বানাইছে এবং 70-এর উপরে ভাষায় বানাইছে। তাহলে এই সানজিদা আপা বলতে পারবে যে এই রকম জেনুইন গল্প বানানোর নাটক সে মিনিমাম 500 স্ক্রিপ্ট লিখে দিতে পারবে, আরো বেশি দিতে পারবে। তাহলে এই স্ক্রিপ্ট থাকলে যেটা হবে, সে তখন বলতে পারবে ওই কমিশন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়কে বলে দেবে, শিক্ষা মন্ত্রণালয়কে বলে দেবে, তথ্য মন্ত্রণালয়কে বলে দেবে, ধর্ম মন্ত্রণালয়কে বলে দেবে যে পুট ইট ইনটু দ্য কারিকুলাম, লেখেন এই গল্পগুলো নিয়ে একজন কবিতা লেখেন। এখন তো দেখেন আমাদের রেভলিউশন কিভাবে হাইজ্যাক হয়ে যায়। আমি এটা কিন্তু রেভলিউশন মনে করি না, উইথ রেসপেক্টফুলি ডিসএগ্রি উইথ সরোয়ার ভাই, আমি এটাকে মনসুন আপরাইজিং বলি আর কি। তো এটার একটা ভালো গান কবিতা হয় নাই। 21শে ফেব্রুয়ারি দেখেন এই যে ব্যবসাটা করছে, ভাষার ব্যবসা, এটা চরম একটা মিথ্যাচারের ব্যবসা। এটা যেটা হয়েছে ভাষা নিয়ে আমাদের এখানে, ওটা অন্য আলোচনা। কিন্তু একটা গান কিভাবে এটাকে ইমমর্টালাইজ করে ফেলছে, নট বিকজ এটা হিস্ট্রি। মানুষ আপনারা যা জানেন হিস্ট্রির পুরাটুকু মিথ্যা কথা জানেন। ওই বাংলা একাডেমির সামনে যে 5 জনের মূর্তি আছে, এরা কেউ ভাষা সৈনিক ছিল না, এরা কেউ ছাত্রই ছিল না, এরা কেউ মিছিল করে নাই। কিন্তু ওই একটা গান যেটা করেছে, একটা ইভেন্টকে মেমোরিয়ালাইজ করে ফেলছে। কিন্তু আমাদের এই অভ্যুত্থানে একটা কারো গান চোখে পড়ছে, একটা ভালো কবিতা যেটা আপনি এখন গুনগুন গুনগুন করে গান হাঁটেন, কথা বলেন, এটা নিয়ে কেউ গায় নাই এখনো, বন্ধ করে দেওয়া হচ্ছে, নীরব করে দেওয়া হচ্ছে। এই জন্য টিএসসি তে যারা ছাত্রছাত্রীরা যারা আছেন, টিএসসি কেন্দ্রিক কাজ করেন, আপনাদের মাথায় রাখতে হবে বন্যার মাল কালেকশনের থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। ত্রাণ সরবরাহ কাজ এটা আগস্ট সেপ্টেম্বরের কাজ হইতে পারে না আমাদের, এটার জন্য অন্য লোক আছে, অন্যরা করবে। আপনারা আহ্বান করবেন। আমি ছাত্রদেরকে বলছি, এখানে নাগরিক কমিটির নেতৃবৃন্দ আছেন, আপনারা দয়া করে দেখবেন, ইটস নট ইউর বিজনেস। যেভাবে সেনাবাহিনীর ব্যবসা করাটা তার বিজনেস না, ঠিক তেমনি আপনাদেরও ত্রাণ সংগ্রহ করাটা আপনার প্রায়োরিটি বিজনেস না। কোনটা করতে হবে আমাকে, কারণ আমার তো রিসোর্স কম, আমার সময় কম। টাইম ইজ দ্য এসেন্স। সেপ্টেম্বরে অক্টোবরের এভরি আওয়ার ইকুয়ালস টু এ ইয়ার। কারণ চারদিকের যে কনস্পিরেসি হচ্ছে, সব দিকে হচ্ছে। দ্যাটস দ্য জুডিশিয়াল প্রসেসের কথা আমি বললাম। পলিটিক্যাল বিষয়, পলিটিক্যাল জাস্টিসটা কি? পলিটিক্যাল জাস্টিস হচ্ছে যাদের যাদের নেতৃত্বে, ব্যক্তি, দল এবং পরিবার যাদের নেতৃত্বে এই নৃশংসতম গণহত্যাটা হয়ে গেল, তাদের কি করতে হবে? আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, তাদের একটা পলিটিক্যাল ডায়ালিসিস প্রসেসে যাইতে হবে, যেটাকে আমি বলছি আর কি, রাজনৈতিক বিশুদ্ধকরণ। আপনারা জানেন যে কিডনি নষ্ট হলে ডায়ালিসিস করতে হয় না? কিডনি কি করে? শরীরের দূষিত রক্তকে সে কন্টিনিউ পরিশুদ্ধ করে। আওয়ামী লীগ, শেখ পরিবারের রক্ত এত দূষিত হয়ে গেছে, বুড়িগঙ্গার পানির থেকে ওটা খারাপ। পলিটিক্যাল ডায়ালিসিস করতে হবে আওয়ামী লীগের। তার তার যে কিডনি নষ্ট হয়ে গেছে রাজনীতিতে, এখন অনেক রাজনৈতিক দল তাদের প্রতি অনেক সফট, অনেক সুশীল জন্মাইছে। বাংলাদেশে যা কিছু সুশীল, এই বাংলাদেশে যা কিছু সুশীল, এটাই ফ্যাসিবাদ, এটা মাথায় রাখতে হবে। সুশীল আর ফ্যাসিবাদ এক জিনিস, বাংলাদেশে কোনো পার্থক্য নাই এটার মধ্যে। অতএব পলিটিক্যাল রিহ্যাবিলিটেশন, পলিটিক্যাল ট্রান্সপ্ল্যান্ট করবার আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে পলিটিক্যাল ডায়ালিসিস করাইতে হবে। এই ডায়ালিসিসটা কিভাবে হবে, এটা আমি প্রস্তাব দিয়েছি পাবলিকলি, যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের ব্যাপারে ভবিষ্যৎ কি হবে, আবার একটা কমিশন করেন, পাবলিক কমিশন, সবাই মতামত দেবে ওখানে। মতামত গুলো কিরকম হবে? 4-5টা অপশন আছে। একটা হচ্ছে যে জার্মানি, ইটালি মডেলে আপনি আউটরাইট এদেরকে ব্যান করে দেবেন, ফ্যাসিস্ট মডেল যেটা আছে, এই মডেল, তার রাজনীতি করবার কোনো অধিকার নাই। দ্বিতীয় মডেল হচ্ছে আপনি সাউথ আফ্রিকান মডেলের ব্যাপারে আমার সহকর্মী অনুজ আলিনাসের বলেছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেসে যাওয়া। তৃতীয়ত হচ্ছে, যেহেতু তারা গণহত্যার সাথে জড়িত এবং আইসিটি এবং গুম কমিশন এই বিষয়গুলো তদন্ত করছে, তারা দল আকারে কারা কারা অফেন্ডার এবং প্রিন্সিপাল কমন রেসপন্সিবিলিটির জায়গা থেকে তারা একটা মতামত দিতে পারবে, আইসিটি কোর্টে দিতে পারবে, আর গুম কমিশনে একটা রিকমেন্ডেশন দিতে পারবে যে যারা যারা এই প্রসেসের সাথে জড়িত ছিল তাদের ফিউচার কি হওয়া উচিত। ফোর্থ হচ্ছে, বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল মিলে আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, ন্যূনতম তাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে।
ইটস এ পলিটিক্যাল জাস্টিস। এটা একটা ইলেকটোরাল জাস্টিস। যেহেতু সে আমার ইলেকটোরাল রাইট থেকে আমাকে বঞ্চিত করেছে 3 বার, তাদেরকেও ইলেকটোরাল প্রসেস থেকে 3 বার বঞ্চিত করতে হবে ন্যূনতম। ফোর্থ অপশন, পঞ্চম অপশন হচ্ছে ওই যে পলিটিক্যাল ডায়ালিসিসের কথা বললাম, যে যারা গত 14, 18, 24-এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে প্রক্সি হিসাবে অংশগ্রহণ করেছে, তথাকথিত নির্বাচিত হয়েছে, বেতন ভাতা নিয়েছে, আওয়ামী লীগের পদস্থ নেতা এবং শেখ পরিবারের সকল সদস্য আওয়ামী লীগের রাজনীতি থেকে নিষিদ্ধ হবে। একটা নতুন সেট অফ খতনা করা আওয়ামী লীগ আসতে হবে। যে আওয়ামী লীগের মুসলমানই হয় নাই, এই আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। এটা হলো পঞ্চম অপশন। এখন এই অপশন গুলোর উপরে ভিত্তি করে ওই কমিশন একটা ন্যাশনাল কনসেনসাসে আসবে যে আমরা আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের ভবিষ্যৎ আকারে কি দেখতে চাই। এটা হলো পলিটিক্যাল জাস্টিসের কোশ্চেন। কালচারাল জাস্টিসের প্রশ্ন হচ্ছে যে গত 16 বছর জনগণের কি কি আকাঙ্ক্ষা থেকে আমাকে বঞ্চিত করেছে। প্রথম আকাঙ্ক্ষা কি ছিল? যে আমার একটা রিপাবলিক হবে, আমার রাষ্ট্র, এই বাংলাদেশটা আমার হবে। কিন্তু এই বাংলাদেশটা গত 16 বছরে অপরের হয়েছে, আমার হয়নি। এই বাংলাদেশে শুধু ছাত্রলীগের বাংলাদেশ হয়েছে, যুবলীগের বাংলাদেশ হয়েছে, তারপরে ঘাদানির বাংলাদেশ হয়েছে, মোদির বাংলাদেশ হয়েছে, অন্য অনেকের বাংলাদেশ হয়েছে, কিন্তু আমাদের হয় নাই। গরিব মানুষের হয় নাই, দুঃখী মানুষের হয় নাই। তো যারা যারা আমরা আমার বাংলাদেশ থেকে বঞ্চিত হয়েছি, তাদের আকাঙ্ক্ষার বিচার হইতে হবে যে তারা কোন কোন বয়ান দিয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে। তারা আমাকে পরিচয় পর্যন্ত লুকাতে বাধ্য করেছে। আপনারা দেখেছেন হয়তো অনলাইনে যে অমুক অমুক দলের অমুক সভাপতি সেক্রেটারি তারা পরিচয় নিয়ে আসছে। এইটা আবার আলোচনাতে আসতেছে। মূল প্রশ্ন যেটা এখানে ফ্যাসিবাদের প্রশ্নটা জড়ায় আছে, যে তাকে কেন এট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স তার পরিচয় গোপন করতে হয়েছে, ওয়াই? আমি তার পলিটিক্স পছন্দ করি না, সেটা আমার অন্য বিষয়। আমাদের সবার ভিন্ন মত, পথ, রাজনীতি, দল থাকবে। আমরা সবাই সবাইকে অপছন্দ করব, বক্তব্য দিব পাবলিকলি, কোনো সমস্যা নাই। তো তাকে পরিচয় লুকাইতে হলো কেন? এই যে প্রত্যেক দিন প্রত্যেক রাতে গণরুমে আমার মর্যাদা, আমার ব্যক্তিত্ব, আমার সম্মান, আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎকে যারা হত্যা করেছে, এর কালচারাল বিচার হইতে হবে। তো কারা দায়ী এটার জন্য? কেন ছাত্রলীগ হয়ে ছাত্রলীগে মেরে মব জাস্টিস করে আবার আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? এই দেখেন না মব লিঞ্চিং। এমন বাংলাদেশ চেয়েছিলাম। আশ্চর্য হচ্ছে সবারই। সুইজারল্যান্ড ছিলাম, সাডেনলি ওগান্ডা হয়ে গেল বাংলাদেশ 3টা খুনের পরে। আরে কি ব্যাপার? আফগান এরকম জ্যাজিফ, এরকম কিছুই হয়নি। গত 2 মাসে 25 জন নাগরিক মারা গেছে বাংলাদেশে। দুঃখজনক, অবশ্যই আমরা এটা সমর্থন করি না। আওয়ামী লীগের আমলে যে দিনটা সবচেয়ে ভালো ছিল, সেই দিনের থেকেও এখন প্রত্যেকটা দিন ভালো, এত কিছুর পরে। অতএব 25 জন মারা গেছে, তাদের বিচার হওয়া দরকার ন্যায্যতার ভিত্তিতে, তদন্ত সাপেক্ষে। এটা যেমন সত্য, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা ওভারনাইট উগান্ডা হয় নাই। আমরা কখনো সিঙ্গাপুর, কানাডা ছিলাম না, আমরা উগান্ডাতেই ছিলাম। আমরা উগান্ডা থেকে এখন সূর্যোদয় হয়েছে, আমরা অন্য কোনো দেশ হব ইনশাল্লাহ, কিন্তু উগান্ডাতে আমরা নাই। এই বাস্তবতা বিচার করে আমার কালচারাল, আমার পরিচয়, আমার বাঙালি ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হয়েছে বাঙালি আনার নামে। আমি তো বাঙালি না, বাঙালি ঐতিহাসিক ভাবে তো এটা অন্য আইডেন্টিটি। এই বাঙালি পরিচয় তো সবাইকে ধারণ করে না। বাঙালি আর মুসলমানদের খেলা হবে গড়ের মাঠে, এই এলাকাতে আমরা পড়েছি। 17th 18th সেঞ্চুরিতে বাঙালি আনা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? অর্থাৎ যে পরিচয় সবাইকে ধারণ করে না আমার জনগোষ্ঠীকে, সেই পরিচয় তো আমার না। পাহাড়িদেরকে বাঙালি বানানো হয়েছে, যুদ্ধ করতে বাধ্য করছে এদেরকে। তারা বাংলাদেশের নাগরিক। হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে যারা 71 সালে পাহাড়ি যারা যুদ্ধ করেছে। বীর বিক্রম, বীর প্রতীক লোক আছে এরকম। ওখানে মানে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা আছে, চাকমা এবং অন্যান্য জাতিগোষ্ঠী। তাহলে কেন তাদেরকে আপনি সমান অধিকার দিচ্ছেন না? আবার অধিকার দিচ্ছেন এক অংশকে দিচ্ছেন, বাকিদেরকে দিচ্ছেন না। তাহলে এই যে প্রত্যেকটা পরিচয়, বিহারি জনগোষ্ঠী দেখেন, তাকে এখন আমি কেন বিহারি বলছি? স্বাধীনতার 53 বছর পরেও সে কেন বিহারি? সে তো বাংলাদেশী। এই যে পরিচয়ের সংকটগুলো তৈরি করেছে আমার আত্মপরিচয়ের প্রত্যেকটা জায়গায়, মুসলিম আইডেন্টিটিকে যেভাবে হেয় করা হয়েছে, বাঙালি বঙ্গীয় মুসলমান হওয়াটাকে যেভাবে একটা অপরাধ বানানো হয়েছে, অ্যাজ ইফ আমি অপর, আমার ধর্মটা অপর, আমার দাড়ি, আমার চুল, আমার আমার বোরখা, আমার হিজাব, আমার নামাজের পাটি, আমার কোরআন শরীফ, আমার বৃদ্ধ মা বাবা, প্রত্যেকের অ্যাটায়ারকে নিয়ে যেভাবে ফান করা হয়েছে, নাটক সিনেমা করা হয়েছে, মানে আমি অপর এই দেশে। এই বিশ্ববিদ্যালয়তে আমরাও পড়েছি, আমরা দেখেছি তো কিরকম। আমার মনে আছে আমাদের প্যান্ট ছোট কেন আমাকে জিজ্ঞেস করছে ছাত্রলীগের নেতারা।
এই যে বাস্তবতাগুলো, এই যে কালচারাল ফ্যাসিজম কায়েম হয়েছে, এটার বিচার হইতে হবে। এটার বিচারের জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্ট হইতে হবে, পাবলিক হইতে হবে। কেন মব লাঞ্চিং এ যাচ্ছে ছেলেমেয়েরা এখানে ক্যাম্পাসে, এটা হওয়ার কথা না তো। So, এই গণহত্যার তিনটা আসপেক্ট নিয়ে আমাদের মধ্যে যে তর্ক বিতর্কগুলো আছে, আমরা আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লম্বা সময় ধরে শুনেছেন। এই তর্ক বিতর্কের মধ্য দিয়েই আমরা মনে করছি যে একটা নতুন বাংলাদেশ সম্ভব, বিনির্মাণ সম্ভব। কালচারাল রূপান্তরে যাদের কাজ করবার সুযোগ আছে, নাটক, সিনেমা, গল্প, কবিতা, যেভাবে থিয়েটার করে করে এই প্রত্যেকটা প্রায় 1600 শহীদকে তুলে নিয়ে আসা, এখনই কিন্তু আমরা 2 জন 3 জনের পরে আর নাম জানি না। এটা কিন্তু খুব দুঃখজনক হয়ে যাবে। মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা কয়েকজন মুক্তিযোদ্ধাকে বলেছেন শহীদ ভাতা নেয় 11,500 বাংলাদেশে। খেয়াল করে শুনেন, কত বললাম? মারা গেছে কত লোক বলা হয় সবসময়? 30 লাখ মারা গেছে, তাই না? তো 30 লাখ মারা গেলে তো 30 লাখ লোক, তো 30 লাখ মারা গেলে 30 লাখ লোক শহীদ পরিবারের ইয়ে নেওয়া দেওয়ার কথা না, ভাতা নেওয়ার কথা না? মাত্র 11,500 লোক ভাতা নেয় কেন শহীদ পরিবার থেকে? এর ভিতরে বাটপার তো আছেই। ওই সময় চুরি ডাকাতি করতে গিয়ে মারা গেছে, আওয়ামী লীগের লোকজন নর্মালি হার্ট অ্যাটাক করে মারা গেছে, এরাও তো সব ওই দিকে ঢুকে গেছে। তাহলে এই যে সংখ্যার রাজনীতি দেখলাম আমরা, এটা তো একটা সমাধান হইতে হবে। তো এই গণহত্যার একটা কমিটি হয় নাই। আমরা অ্যাপ্রিসিয়েট করি যে স্বাস্থ্য বিভাগের অধীনে একটা উপকমিটি করে ছাত্রদেরকে দিয়ে এটা কেন করাবেন? ছাত্র প্রতিনিধি থাকবে, কিন্তু ছাত্র লেড তো এটা স্টেটকে দায়িত্ব নিতে হবে। তো একটা বড় নৃশংসতম গণহত্যা হয়ে গেছে। ছাত্রদেরকে বুঝতে হবে যে ছাত্রদেরকে দায়িত্ব দিয়ে কাজটাকে কত হেয় করা হয়েছে, কত ছোট করা হয়েছে, এবং আমলারা করেছে, আওয়ামী আমলারা। এই পোলাপানকে দিয়ে দেন, 10 জনকে দিয়ে কমিটি করে দেন, ওরা খুঁজে খুঁজে বাইর করবে। ও ফোন দিলে ডিসি ওসি কিভাবে ফোন ধরবে? কেয়ার করবে এটাকে? যদি তথ্য না দেয় 3 দিনের মধ্যে, ওকে ডিসি কে কল করতে পারবে, ওসি কে কল করতে পারবে যে তোমার এলাকায় কয়জন মারা গেছে, শহীদ হয়েছে, জুলাই আগস্টে কয়জন আহত হয়েছে? ওর তো জুরিসডিকশন নাই, সে শুধু সংখ্যা গণনা করতে পারবে। তাহলে এই যে শহীদ, আহত, প্রতিবন্ধী হওয়া, চোখ হারানো মানুষগুলোর যে তথ্য সংগ্রহ, সেটাও কিন্তু অফিসিয়ালি ভালোভাবে করা হচ্ছে না। অতএব এই জায়গাগুলোকে যদি আমরা ডিলে করাই, তাহলে যেটা হবে আলটিমেটলি এই বিচার আর বিচার থাকবে না। তখন এই বিচারের নামে নাটক হবে, গল্প তৈরি হবে। এখনই দেখলাম যে অনেক গল্প তৈরি হয়েছে। এক সচিবকে দেখলাম যে খুবই বাটপার, বই লিখছে শেখ মুজিবকে প্রশংসা করে। সেই দেখলাম মুগ্ধ কিনা একটা কবিতা লিখছে, লেখা সচিবালয়ে আবার মুগ্ধর ভাইকে ডাইকে এনে ওইটা আবার উদ্বোধন করাইছে। দেখছেন মানে বাঙালি চাটুকারিতা। এই নতুন নতুন প্রচুর লোক দাঁড়াইতেছে, এবং আমরা রেগুলার দেখতেছি, ছবিতে দেখাইতেছে অন্য মিছিল মিটিং এর ছবি, ভাই আন্দোলনে ছিলাম। আমি বললাম কোথায় আন্দোলনে ছিলাম? যখনই 3-4টা প্রশ্ন করি তখন দেখি আর মিলে না, হিসাব মিলাইতে পারতেছে না। 4-5 জন মিলে একটা ছবি টবি তুলে দিয়ে দিচ্ছে, ভাই আন্দোলনে ছিলাম। তো এই বাঙালির সংখ্যা ব্যবসা, মিছিলের ব্যবসা, ছবির ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু আসবে। ইতিমধ্যে আমরা জানতে পারছি জুলাই আগস্ট ফাউন্ডেশনে প্রচুর 2 নম্বর অ্যাপ্লিকেশন জমা পড়তেছে, যার পরিচিত 3টা আহতর ভিতরে নিজের ভাইরে ঢুকাই দিচ্ছে, খালতো ভাইরে ঢুকাই দিচ্ছে। খালতো ভাই ডাব গাছে উঠছিল, ডাব পাড়তে পয়রা পাওয়া ভেঙে গেছে, হেরো এখানে ঢুকাই দিচ্ছে। কিন্তু এই প্রসেস গুলোকে ফেয়ারলি করা দরকার আমাদের ক্রেডিবিলিটির সাথে। সবাইকে ধন্যবাদ, আয়োজকদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।